ভাবি, দরজা বন্ধ করলেন কেন? আজ আমি তোকে একটা উপহার দিব। তাই তাই তা কি উপহার দিবে আমার প্রিয় ভাবিটা? তোকে এমন জিনিস দিব তুই কল্পনা করতে পারবি না। তাই বুঝছি আমার ভাবি তো দেখছি আমাকে অনেক ভালোবাসে। তার জন্য তো এই দিনটার অপেক্ষা। ভাবি, তাহলে তাড়াতাড়ি দেন, আমার আর তর সইছে না। আরে দাঁড়াও দাঁড়াও, এত তারা কিসের? আগে বলো যেটা দিব সেটা কিন্তু কাউকে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে। এবার ভাবি তার কাপড় খুলতে শুরু করলো। আমি সাথে সাথে চিৎকার দিয়ে বললাম, ভাবি এটা কি করছেন? তোকে আমি আমার সবচেয়ে বড় উপহারটা দিচ্ছি। কেন তুই নিবি না? তাই বলে কাপড় কেন খুলছেন? আরে বাহ, কাপড় না খুললে কিভাবে দেব? ভাবি আপনি আসলে কি চাচ্ছেন বলুন তো? আমি চাচ্ছি তুই আমাকে আজ এমন কিছু দিবি যাতে আমি মা হতে পারি। না ভাবি, এটা কখনোই হতে পারে না। আমি ওই রকম ছেলে না ভাবি, আপনি ভালো করে জানেন। আর এটা আমি আপনার কাছে আশা করিনি। আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু এভাবে নয়। একটা বোনের মতো করে ভালোবাসি আপনাকে। আমি এত কিছু শুনতে চাই না তোর কাছ থেকে। তুই আমার ইচ্ছা পূরণ করবি কিনা বল। না ভাবি, এটা আমি কখনোই করতে পারবো না, মরে গেলেও না। আপনার যা করার আছে আপনি করেন। নিলয়, তুই কি ভুলে গেছিস আমি যেটা চাই সেটা পেয়ে ছাড়ি, আর না পেলে আমি সব কিছু ছাড়খাড় করে দিই। ভাবি, আমি কোনো কিছুর ভয় করি না। আপনি নিশ্চয়ই ভালোভাবে জানেন আমি এরকম কাজ কখনোই করব না, মরে গেলেও না। হ্যাঁ ঠিক আছে, আমি একটু আধটু খারাপ কাজ করি, তাই বলে আমি এত বড় খারাপ কাজটা করতে পারবো না। চুপ, অনেক হয়েছে। আমি শেষবারের মতো বলতে চাই, আমার প্রস্তাবে রাজি হয়ে যা, না হলে তোর কপালে দুঃখ আছে। তুই কিন্তু ভালো করে জানিস আমি যত ভালো তত খারাপ, আর তুই বোঝার চেষ্টা কর। এতে দুইজনেরই ভালো, আমার সংসারটাও বেঁচে যাবে আর তুই মজাও পাবি। আর তুই যখন চাইবি আমার কাছে আসবি, বাধা দিব না। ছি ভাবিছি, আপনার এসব কথা বলতে একটু লজ্জা লাগছে না? আপনি সংসার বাঁচানোর জন্য এটা করছেন? ছি ছি ছি, আপনার লজ্জা হওয়া উচিত। আপনার স্বামী আপনাকে কত ভালোবাসে, আর আপনি? ছি, বাড়ির কেউ যদি এসব কথা জানতে পারে, আপনি তখন তাদের সামনে মুখ দেখাবেন কিভাবে? ছি, আমি আর সহ্য করতে পারলাম না। আমারই চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। আমি আর একটা কথা না বলে কাঁদতে কাঁদতে দরজা খুলে বাইরে চলে আসলাম। আসলে আমার কিচ্ছু সহ্য হচ্ছে না এখন। আমার প্রিয় ভাবিটা আমার সাথে এরকম করতে পারলেও আমার নিজেরই খুব লজ্জা হচ্ছে এখন। তিনি আমার নিজের ভাবি না, আমার চাচাতো ভাইয়ের স্ত্রী। আমার কোনো ভাই নেই, তাই চাচাতো ভাই ভাবিদের খুব সম্মান দেই, নিজের মনে করি। কিন্তু আজ যা ঘটলো আমি নিজেকে এখনো বিশ্বাস করতে পারছি না। আমি ওরকম ছেলে নই। আমি জানি একটা সম্পর্ক টিকিয়ে রাখা কত কঠিন। এসব অবৈধ সম্পর্কের কথা প্রতিদিন শোনা যায়। এসব অবৈধ সম্পর্কের ফলে আমাদের সমাজ আজ ধ্বংসের পথে। আমিও একটা মেয়েকে খুব ভালোবাসি, তাই আমি জানি ভালোবাসাটা টিকিয়ে রাখা কত কঠিন। তাই মেয়েদের খুব সম্মান দিয়ে চলি। আর এই সম্মান দেওয়াটা আমার ভালোবাসার মানুষটি আমাকে শিখিয়েছে। সে ভালোবাসার মানুষটা আর কেউ নয়, সেও আমার নিজের চাচাতো বোন রাইসা। সেও আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমি জানি ভাবির এই চাওয়াটার কারণ কি। ভাবির বিয়ে হয়েছে 4 বছর হলো, এখনও তার কোনো বাচ্চা হয়নি। তিনি অনেক ডাক্তারের সাথে যোগাযোগ করেছেন, তবুও কাজ হয়নি। সমস্যাটা নাকি আমার ভাইয়েরই। তাদের মধ্যে একটা মধুর সম্পর্ক রয়েছে। এখন সেই সম্পর্কটাতে ধীরে ধীরে ফাটল ধরছে, বেবি না হওয়ার জন্য। কিন্তু ভাবি চায় না সেটা ফাটলটা আরো বড় হতে। তাই হয়তো আমাকে এভাবে নিয়ে গিয়ে এরকম করলো। কিন্তু আমি এটা আশা করিনি ভাবির কাছ থেকে। বাসায় আজ কেউ নেই, সবাই গেছে বিয়ে বাড়িতে। ভাবি আমাকে যেতে নিষেধ করেছিল, তাই আমিও যাইনি। এখন বুঝলাম ভাবি আমাকে কেন যেতে দিল না। আমি আর সহ্য করতে পারছি না। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা আমাকে দারুণভাবে আঘাত করছে। আমি বাসায় এসে শুয়ে শুয়ে ভাবছি, ভাবি আমার সাথে এটা কি করলো, কেন করলো? তার সাথে থাকা এত ভালো সম্পর্কটা আজ শেষ হয়ে গেল। শেষ যদি এখানে হতো তবুও মনে হয় আমার জীবনটা ভালোই হতো। কিন্তু এই ঘটনাটা এত বড়ভাবে গড়াবে আমি বুঝতে পারিনি। বিকেলের দিকে বাবা, মা, মামা, মামি সবাই আসলো বিয়ের দাওয়াত খেয়ে। সবাই একসাথে বাড়ির বাইরে বসে গল্প করছে। বাড়ির ভেতরে খুব গরম। আমিও তাদের সাথে বসে আড্ডা দিচ্ছি মন ভালো করার জন্য। আর মনে মনে ভাবছি ভাবিকে ভালো কিছু একটা উপহার দেব, আর তাকে আবার নতুন করে বোঝাবো যে আপনি যেটা করছেন সেটা সম্পূর্ণ ভুল। এটা হয় না। তার আর আমার সম্পর্কটা নতুন করে জোড়া লাগাবো, কিন্তু সেই সুযোগটা আর পেতে দিল না। এসব কথা ভাবতে ভাবতেই এমন সময় ভাবি কাঁদতে কাঁদতে আসলো। এসে সবার সামনে কিছু ছেঁড়া জামাকাপড় বের করে বলল, আমি নাকি তার সাথে অবৈধ সম্পর্কে জড়াতে চেয়েছি। আমি তাকে নাকি বলেছি আমি তাকে মা বানাতে সক্ষম হব, আর যা যা মিথ্যা বলার ছিল সব বলে দিল। এদিকে সবাই তার কথা বিশ্বাস করে নিল। আমি বারবার বলছিলাম এসব মিথ্যা, এসব মিথ্যা, কিন্তু কেউ বিশ্বাস করলো না। কিভাবে বা বিশ্বাস করবে? বিশ্বাস না করার অনেক কারণ ছিল। তার মধ্যে একটি হলো, একদিন আমি বন্ধুদের পাল্লায় পড়ে একটা মেয়েকে ইফটিজিং করেছিলাম। তারপর মেয়েটি এসে আমার বাবাকে বলে দেয়। সেদিন আব্বু আমাকে হেব্বি ক্যালানি দেয়। তখন থেকে আমি আব্বুর কালো তালিকায় পড়ে যাই। আর তাছাড়া ভাবির সাথে আমার একটা মধুর সম্পর্ক ছিল। ভাবির কাছে আমি প্রিয় ছিলাম।
এটা বাড়ির সবাই জানতো। আর সে প্রিয় মানুষটা যদি এইভাবে অভিযোগ করে তবে কে না বিশ্বাস করবে। তাই ভাবির বলা কথাগুলো আব্বু আম্মুর বিশ্বাসও হয়ে গেল। আমি হাজারো বার বললাম আমি এসব করিনি, উল্টো ভয়ে সব সত্যি বলে দিলাম, কিন্তু কেউ আমাকে বিশ্বাস করলো না। ভাইয়া আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে। আব্বু আছে বিধায় আমাকে কিছু বলতে পারছে না বা মারতে পারছে না। সবাই শুধু আমার দিকে তাকিয়ে আছে, যেন আমার বলা কথাগুলো কেউ বিশ্বাসই করতে চাচ্ছে না। অতপর বাবা এসে আমায় ঠাস ঠাস করে এলোপাথারি চড় মারলেন। আমার মাথা ভনভন করছিল, আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। আব্বু বললেন, আজ থেকে তুই আমার ছেলে না, এই মুহূর্তে আমার সামনে থেকে বাড়ি থেকে বের হয়ে যা। এসব ছেলেদের তো বাড়ি থেকে বের করে না দিয়ে পুলিশকে দেওয়া উচিত, আবার অন্য কোনো মেয়ের ক্ষতি করবে। আমি ভাবতে পারিনি আব্বু এরকম একটা কথা বলবে। মুখ দিয়ে কথা বের না হওয়া সত্ত্বেও বললাম, বাবা আমি এসব করিনি। কে তোর বাবা? খবরদার আমাকে আর বাবা বলবি না। আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যা, না হলে এর ফল ভালো হবে না কিন্তু। এবার আমি বাবাকে ছেড়ে মায়ের কাছে গেলাম। মাও মুখ ফিরিয়ে নিল। আমি মনে মনে বলছি, মা তুমিও আমাকে বিশ্বাস করতে পারলে না। এভাবে চাচা চাচি ভাই বোন সবার কাছে গেলাম, সবাই মুখ ফিরিয়ে নিল। অবশেষে ভাবির কাছে গিয়ে বললাম, ভাবি এত বড় ভুলটা আপনি করতে পারলেন? আমার ভাবতেও খুব কষ্ট হচ্ছে। অতবার বাধ্য হয়ে রাস্তা ধরতে হলো। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, ভাবি এমনটা না করলেও পারত। তিনি তার ওয়াদা পূরণ করে ছাড়লেন। তিনি আবার প্রমাণ করে দিলেন তার চাওয়া পূরণ না হলে তিনি সবকিছু ছারখার করে দেন। সামনে দেখতে পেলাম রাস্তার ধারে রাইসা দাঁড়িয়ে আছে। দৌড়ে তার কাছে গেলাম, তার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বললাম, তুই তো আমাকে বিশ্বাস করিস, তুই আমার আব্বুকে বোঝা না আমি কিছু করিনি, বল না। বিশ্বাস তো অনেক আগে উঠে গিয়েছিল যখন ভাবির সাথে তোর মেলামেশা দেখতাম, আর আজ তো নিজের চোখে দেখলাম। এই পাগলি, তুই এসব কি বলছিস? বল না আমি এরকম না, বল না। ছি, তোর মতো ছেলের মুখের দিকে তাকাতে আমার লজ্জা হচ্ছে। ছি, আরে আমি তো তোর মতো ছেলেকে ভালোবেসে ভুল করেছি। আমার কি কম ছিল যে তুই এরকম একটা কাজ করলি? ছি, তোর যদি এত ইচ্ছা ছিল আমাকে বলতি, বিয়ের আগে আমি সবকিছু দিয়ে দিতাম। চলে যা আমার সামনে থেকে। তুইও আমাকে বিশ্বাস করতে পারলি না রে, এই ভালোবেসেছিলি আমায়। এই বলে চলে আসলাম। দুই চোখের পানি ঝরঝর করে পড়ছিল, চাইলেও আর আটকাতে পারছিলাম না। এখন রাস্তা মাপা ছাড়া আর কোনো উপায় নেই আমার হাতে। আছে নানুর বাড়ি, কিন্তু এই মুখ নিয়ে আর নানুর বাড়ি যেতে চায় না। সেখানে গেলেও হাজারো প্রশ্নের উত্তর দিতে হবে। পকেটে বেশি টাকা নেই, শুধু 500 টাকা আছে। সাথে ছোট মোবাইলটা নিয়ে এসেছিলাম, কোনো সিম ছিল না, শুধু গান শুনতাম। ভাবছি ঢাকা চলে যাব। একটা বাসে করে ঢাকায় চলে আসলাম। ঢাকা যেতে যেতে সব টাকা শেষ হয়ে গেছে। খুব ক্ষুধা লাগছে, পকেটে আর একটা টাকাও নেই। অবশেষে পাশে থাকা পুকুরের পানি পান করলাম। জানি না জীবনে কোনো ভুল করেছিলাম, যার শাস্তি আজ পেতে হচ্ছে। চারদিক থেকে সব আতঙ্ক যেন আমাকে গ্রাস করে ধরেছে। আমার কিছু করার নেই, কিছুই করার ছিল না। আমি হয়ে গিয়েছিলাম নিরুপায়। তারপরেও ভেবেছিলাম সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে ক্লান্তের মাঝে কখন ঘুমিয়ে গেছি মনে নেই। সকাল হয়ে গেছে। আমি এক মাঠের মাঝে শুয়েছিলাম। খুব ক্ষুধা লেগেছে। এ ক্ষুধার ব্যথা যেন সহ্য করার নয়। তারপরেও একটু সকাল হতেই আশেপাশে ইটভাটা খুঁজতে লাগলাম। কিছু তো করতে হবে, না করলে টাকা পাবো কোথা থেকে? ভাটার ম্যানেজারের সাথে কথা বললাম। তিনি আমাকে কাজে নেবেন না। অনেক জোরাজুরি করার পর বলল, যদি ভালো করে কাজ করতে পারি তাহলে টাকা দেবে, আর না হলে দেবে না। আমি রাজি হয়ে গেলাম। আমাকে বলল ইট বানাতে হবে। কাজ শুরু করে দিলাম। ইট বানানো সহজ কাজ নয়। 50টা ইট বানাতে আমি খুব ক্লান্ত হয়ে গেলাম। এই কয়টা ইট বানাতে বানাতে দুপুর হয়ে গেল। সবাই তাদের নিয়ে আসা খাবার খেতে লাগলো, আর আমি এদিকে বসে আছি। আমার বারবার মনে হচ্ছিল আমাকে কেউ একজন বলুক, বাবা খাবার নিয়ে আসো নাই, আসো আমরা ভাগাভাগি করে খাই। না, কেউ বলল না। আমি খুবই ক্লান্ত, অজ্ঞান হবার মতো অবস্থা। তবুও কারো কাছে হাত পাততে ইচ্ছা করছে না। বারবার মনে হচ্ছিল একটু কাদা খেয়ে নিই, কিন্তু তাও আমার দ্বারা সম্ভব হলো না। অবশেষে ইট তৈরিতে ব্যবহৃত পানি খেয়ে নিলাম। সারাদিনে মাত্র 150টা ইট বানালাম। সন্ধ্যা হয়ে এসেছে। ম্যানেজার সবাইকে 300 করে টাকা দিল। আমাকে 200 টাকা দিয়ে বলল কাল থেকে না আসতে। যে যার বাড়ি চলে গেল। আমি একটা বাজারে গিয়ে 50 টাকার খাবার খেলাম। হাতে ফোসকা পড়েছে, তাই খেতেও কষ্ট হচ্ছে। এখন বুঝতে পারছি জীবনটা কত কঠিন। আর 100 টাকা দিয়ে একটা সিম কিনলাম, আর 50 টাকা রাখলাম ভবিষ্যতের জন্য। নতুন সিম কিনে আমার এক বন্ধুকে ফোন দিলাম, যার বাড়ি আমাদের বাড়ির পাশেই। আমার ছোটবেলার বন্ধু, একই সাথে পড়ি। তার নাম্বারে ফ্ল্যাক্সিলোড দিতে দিতে তার নাম্বারটা মুখস্থ হয়ে গিয়েছিল। তাকে ফোন দিতে সে ফোন ধরল। তাকে আমি সালাম দিলাম। সে মনে হয় বুঝতে পেরেছিল এটা আমি। সাথে সাথে হাউ মাউ করে কেঁদে দিল আর বলল, আমি জানি তুই এরকম কাজ করবি না। কেমন আছিস রে? যেখানে কাঁদার কথা আমার, সেখানে সে কেঁদে দিল।
আসলে বন্ধুর তুল্য কেউ হয় না। আমি ভালো আছি রে, তুই কেমন আছিস? বাড়ির সবাই কেমন আছে রে? সবাই ভালো আছে রে। ওরা তো সুখে থাকবেই। এই তোর কাছে টাকা পয়সা আছে তো? ঠিকমতো খাওয়া দাওয়া করিস তো? টাকা লাগলে আমাকে বলিস, বিকাশ করে দিব। এবার সত্যি আমিও কেঁদে দিলাম, সাথে সাথে ফোনটাও কেটে দিলাম। বারবার চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছিল, হে আল্লাহ, আমার সাথে কি এটা হওয়ার ছিল? আজকের আকাশটা খুব খারাপ, বাতাস হচ্ছে, মনে হয় বৃষ্টি আসবে। তাই আজ মাঠ ছেড়ে অন্য কোথাও গেলাম, ছাউনির মতো কোনো জায়গায়। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একটা বিল্ডিং। নতুন বিল্ডিং হচ্ছে, এর কাজ চলছে। সেখানে শুয়ে পড়লাম। রাতে হেব্বি বৃষ্টি হচ্ছিল। আজ সারা রাত মশার জন্য ঘুমাতে পারলাম না। পরের দিন সকাল হতে আবার কাজ খুঁজতে গেলাম, কাজ আর পেলাম না। ভাবছি এই 50 টাকা ভাড়া দিয়ে একটা রিক্সা চালাবো, কিন্তু আমি তো রিক্সা চালাতে পারি না। তারপর অন্য কাজ খোঁজার চেষ্টা করলাম, কিন্তু আজ আর পেলাম না। অতঃপর এই 50 টাকার কিছু টাকা দিয়ে ক্ষুধা নিবারণ করলাম। এখানে আমার কষ্ট দেখার মতো কেউ নেই, সবাই চলে নিজের গতিতে। এভাবেই চলল 1 বছর। এই 1 বছরে সামান্যতম পরিবর্তন বা উন্নতি হলো না। আমার দিন দিন যেন অবনতি হচ্ছে। আগের থেকে খুব কালো হয়ে গেছি। প্রতিদিন পুকুর নদীর ময়লা পানিতে গোসল করতে হয়। জামা কাপড় ছিল না যে কাপড় বদলাবো, গায়েই কাপড় শুকাতে হয়, যার ফলে শরীরে ঘা হয়েছে অনেক জায়গায়। কিছু করার ছিল না আমার। কারো বাসায় আশ্রয়ও পাইনি, কাজের লোক হিসেবেও অনেকে রাখেনি। প্রায়ই বন্ধুটার সাথে কথা হয়, তাকে বলতে নিষেধ করেছিলাম যেন বাড়ির কেউ না জানে তার সাথে আমার কথা হয়। যে সে আমাকে বলে বাড়ির কেউই নাকি আমার কথা তোলে না। এটা শুনতে আমার খুব কষ্ট হয়, বুকটা ফেটে যায়। আজ বিকালে আমাকে আমার বন্ধু ফোন দিয়ে বলল আজ নাকি রাইসার বিয়ে। কথাটা শুনে বুকটা কেঁপে উঠল। আমাকে ছাড়া ভালোই আছে পাগলিটা, আজ সে অন্য কারো হবে ভাবতে চোখ বেয়ে পানি পড়ল। কিছু করার নেই আমার। তারপরেও বন্ধুর কাছ থেকেই এক প্রকার জোর করে নিলাম ভাবির নাম্বারটা। শুনেছি ভাবি নাকি এখনও ভাইয়ের সাথেই থাকে ওই বাড়িতে। ওই ঘটনার পর থেকে নাকি ভাইয়া তাকে আরো আপন করে নিয়েছে, যদিও এখনো তাদের বাচ্চা হয়নি। মোবাইলে টাকা নেই, আমি 3 দিন থেকে কাজে যেতে পারিনি, খুবই অসুস্থ। এখনো আমাকে রাস্তার ধারে থাকতে হয়। সন্ধ্যা হয়ে গেছে, আমার হাতে 20 টাকা আছে। ভাবছি এই টাকা দিয়ে ক্ষুধা নিবারণ করব নাকি ফ্ল্যাক্সি রোড দিব। একদিকে আমি ক্ষুধায় কাতর, আর অন্যদিকে রাইসা আর পরিবার হারানোর ব্যথা। তারপরেও ক্ষুধার ব্যথাকে চাপা দিয়ে মোবাইলে টাকা ঢোকালাম। রাত 8টার দিকে আমি এক খোলা মাঠের মধ্যখানে বসে আছি। হয়তো বিয়ে শুরু হয়ে গেছে, হয়তো ভাবি আজ খুব ব্যস্ত রাইসাকে সাজাতে। তারপরেও ফোন দিলাম সেই প্রিয় ভাবিটাকে। কয়েকবার ফোন দিতেই ফোন ধরল। কেমন আছেন ভাবি? কে বলছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলেন ভাবি? কে, নিলয়? হ্যাঁ ভাবি, কেমন আছেন? সাথে সাথে চিৎকার দিয়ে বলল, নিলয় তুই কই এখন? তোকে আমি অনেক কষ্ট দিয়েছি, আমি অনেক ভুল করেছি, তুই ফিরে আয়। আমি আমার পাপ সবার সামনে বলে দিব, তুই ফিরে আয়। আমার খুব কষ্ট হচ্ছে তোকে না দেখে। আমি রাগের বসে এসব করে ফেলেছি, তুই চলে আয়। কাঁদতে কাঁদতে বলল, সেই সুযোগ আর নাই ভাবি। আমি 3 দিন ধরে না খেয়ে আছি ভাবি। ভাবি আর মনে হয় না আমি বাঁচবো। খুব কষ্ট হচ্ছে ভাবি, খুব কষ্ট হচ্ছে। তুই তাড়াতাড়ি বল কোথায় আছিস, আমি তোকে গিয়ে নিয়ে আসবো, তাড়াতাড়ি বল। ভাবি আমি অনেক দূরে আছি ভাবি, আর কিছুক্ষণের মধ্যে মনে হয় অজানা দেশে চলে যাব। ভাবি আমি সহ্য করতে পারছি না ভাবি, আমাকে ক্ষমা করে দিয়েন। ভাবি আমি আপনাকে এখনো ভালোবাসি, একটা বোনের মতো করে। কেন জানি না আপনার প্রতি আমার ঘৃণাটা আসেনি। ভাবি আমার জীবনের শেষ ইচ্ছাটা রাখবেন ভাবি, আমি আর কোনো কথা শুনতে চাই না, শুধু বল কোথায় আছিস। ভাবি সেটা জেনে আর কি হবে ভাবি, বলেন না আমার ইচ্ছাটা পূরণ করবেন কিনা, বল। কেঁদে কেঁদে বলল, ভাবি আমার আব্বু আম্মুকে বলবেন আমাকে যেন ক্ষমা করে দেয়। আর আমার ঘরের পড়ার টেবিলের ড্রয়ারে একটা উপহার রেখেছিলাম রাইসাকে দেওয়ার জন্য, কিন্তু তা আর দিতে পারিনি। জানি না ওটা এখন আছে কিনা, ওটা পেরে রাইসাকে দিয়ে দিয়েন। বলার দরকার নেই কে দিয়েছে, আর সত্যটা গোপন রাখিয়েন। আমাকে ভালোবাসার খাতিরে কাউকে বলবেন না, এটা বললে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। ভাবি পারলে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়েন, আর পারলে সবাইকে আমার অগ্রিম মৃত্যুর সংবাদ দিয়ে দিয়েন। ভালো থাকবেন। ঠিক সেই মুহূর্তে মোবাইল বন্ধ হয়ে গেল, চার্জ শেষ। জীবনের তো সব শেষ হয়ে গেছে, আর তুই বাকি থাকিস কেন? অনেক কান্না করেছি, এখন অনেক ঘুম পাচ্ছে আমার। এই ঘুম যেন আর জাগার নয়, এই ঘুম যেন জীবনের শেষ ঘুম। এখন কেন জানি মরতেও ভয় হচ্ছে। জানি না পরকালে আল্লাহ আমার জন্য কোন শাস্তি অপেক্ষা করে রেখেছে, তার তো কোনো গোলামিই করি নাই। তারপরেও চোখকে আটকে রাখতে পারলাম না। জানি না পরের দিন এই চোখ দুটো খুলবে কিনা। মৃত্যুকে এত সহজ যে যখন চাইবো তখনই হবে। পরের দিন ঘুম থেকে উঠলাম, নিজেকে আবিষ্কার করলাম এক বন্ধ ঘরে। ঘরে একটা বিছানা, আমি একা শুয়ে আছি, পাশে আমার হাতে স্যালাইন লাগানো। শরীরে দুর্বলতা নেই, হয়তো স্যালাইন দেওয়ার কারণে শরীরে শক্তি এসেছে। অনেকক্ষণ ভাবার পর বুঝতে পারলাম এটা একটা হাসপাতাল। দেখে তো মনে হচ্ছে খুব দামি আর বড় হাসপাতাল। এরকম হাসপাতাল আগে কখনো দেখিনি। অনেকক্ষণ ডাকাডাকি করলাম, হ্যালো কেউ কে আছেন?
হ্যালো, কেউ শুনছেন? কেউ শুনলো না। পাশে মোবাইলটা খুঁজলাম, না মোবাইলটাও নেই। এখন খুব খারাপ লাগছে। আমাকে হয়তো কেউ এখানে ভর্তি করে দিয়ে চলে গেছে। আমি এখন ছাড়া পাবো কিভাবে? আমার কাছে টাকাও নেই, মোবাইলটাও নেই। এসব ভাবতে ভাবতে আমার কখন যেন ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম ভাঙতেই বাবার বয়সে একটা লোককে দেখতে পেলাম, আমার সেবা যত্ন করছে। দেখে তো ডাক্তার মনে হচ্ছে না। আমাকে জাগ্রত হওয়া দেখতেই বললেন, এখন কেমন আছো বাবা? ভালো আছি আঙ্কেল। আমি এখানে কেন আঙ্কেল? আমি আজ সকালে অফিসে যাওয়ার সময় দেখলাম অনেক মানুষ মাঠের মধ্যে ভিড় করেছে। আমি যখন বিষয়টা দেখতে গেলাম তোমাকে একটা মাঠের মধ্যে আধমরা অবস্থায় শুয়ে থাকতে দেখেছি, তাই সাথে সাথে তোমাকে হসপিটালে নিয়ে এসেছে। ও, তার মানে আমি এখনো মরিনি? কেন বাবা এরকম কথা কেন বলছো? এমনি আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, আমার তো টাকা পয়সা কিছু নেই, আমি তো এতিম। আপনার এই ঋণ আমি কিভাবে পরিশোধ করব? ঋণ পরিশোধ করতে হবে না বাবা, তুমি সুস্থ হও, আমি এটাই কামনা করি। তা কিভাবে হয়? আর কোনো কথা নয়, এখন তুমি চুপ করে বিশ্রাম নাও। মনটা ভরে গেল, যাক একটা ভালো মানুষের দেখাতে পেলাম। 2 দিন হাসপাতালে থাকার পর আমি সুস্থ হয়ে গেছি। এই কয়েকদিন আঙ্কেলটা অনেক যত্ন নিয়েছে। দিনে 2 বার আসতো আমাকে দেখতে। পোশাক আশাক দেখে তো মনে হয় খুবই বড়লোক। ভাবতেও অবাক লাগছে, এত বড়লোক হয়েও আমার মতো তুচ্ছ মানুষটার খোঁজ নিচ্ছে। আমাকে তাদের বাড়ি নিয়ে গেল, কিন্তু আমি না করলাম। তারপরেও আমাকে জোর করে নিয়ে গেল। অনেক বড় বাড়ি। এসব বাড়িতে কাজের লোক হওয়াও যেন ভাগ্যের ব্যাপার আমার জন্য। বাড়ির ভেতর ঢুকলাম, আন্টিকে দেখে সালাম দিলাম। আন্টিও অনেক ভালো। আঙ্কেল আন্টি দুজনে নামাজ পড়ে। আন্টি হিজাব পড়ে সারাদিন। আঙ্কেলের দাড়ি আছে, তাই সেদিন থেকে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিলাম। জীবনে অনেক কিছু অবহেলা করেছি, সেই অবহেলার প্রহর শেষ করতে চাই। হয়তো আল্লাহ তার গোলামি করার জন্য আরেকটা সুযোগ দিলেন। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তা আবারও প্রমাণিত হলো। তাদের একটা ছোট মেয়ে আছে, মেয়েটার নাম পিঙ্কি, ক্লাস 5-এ পড়ে। আমাকে ভাইয়া ভাইয়া বলে ডাকে। যখন সে ভাইয়া ভাইয়া বলে ডাকে তখন বুকটা মোচড় দিয়ে ওঠে। খুব কষ্ট হয় তখন। মনে পড়ে যায় পুরনো স্মৃতি। আমিও আমার ভাইগুলোকে ভাইয়া ভাইয়া বলে ডাকতাম, কিন্তু আজ তাদের সামনে আমাকে অবিশ্বাসী হয়ে বেঁচে থাকতে হচ্ছে। আরে কি কষ্ট আমার! আল্লাহ আমাকে এত কষ্ট না দিলেও পারতেন। আজ কয়েকদিন ধরে আঙ্কেলের বাসায় আছি। অনেক ভালোবাসা আর আদর দিয়ে আঙ্কেল আন্টি আমায় আগলে রেখেছেন। ছোট বোনটাও অনেক ভালোবাসে আমাকে, সারাদিন আমার সাথে খেলে। রাত হলে আমাকে আবার তাকে পড়াতে হয়। কিন্তু ভয়, সবসময় কোথা থেকে যেন এক অজানা ভয় এসে আবার আমাকে গ্রাস করে। বারবার মনে হচ্ছে যেন এই সম্পর্কটাও কেন যেন কোনো মিথ্যা অপবাদে ভেঙে যাবে। আবার হারিয়ে যাব অচেনা শহরে, যেখানে কেউ কারোর দিকে তাকানোর সময় রাখে না। আজ ঘুমের মাঝে খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন যেন বারবার ইঙ্গিত করছে এই সম্পর্কটাও ভেঙে যাবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম এই সুন্দর সম্পর্কটা ভাঙার আগে আমি এখান থেকে চলে যাব। তাই পরের দিন সকাল হতে আঙ্কেলের কাছে গেলাম। আঙ্কেল, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। আমি জানি আমি আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না, আমাকে ক্ষমা করে দিয়েন। কেন বাবা, তোমার এখানে থাকতে খারাপ লাগছে? তাছাড়া তুমি কোথায় যাবে এই অচেনা শহরে? তুমি তো বলেছিলে তোমার কেউ নেই। তোমার কেউ কি আছে যার কাছে যাবে তুমি? না আঙ্কেল, আমি আপনাকে মিথ্যা বলেছিলাম। আমি এতিম না, আমার সব কিছুই ছিল, এখনো আছে, কিন্তু আজ তা আমার নিজের নেই। আমি খুব খারাপ আঙ্কেল, আমি খুব খারাপ। আমি চাই না আপনার সাথে থাকা এই এত সুন্দর সম্পর্কটাও কোনো এক অজানা কারণে শেষ হয়ে যাক। আমাকে চলে যেতে দিন আঙ্কেল, মাঝে মাঝে আসবো দেখা করতে। এসব কি বলছো বাবা? আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে কি একটু পরিষ্কার করে বলবে? তুমি সেদিনও এরকম একটা কথা বলেছিলে, কিন্তু আমি বুঝতে পারিনি। না আঙ্কেল, এসব শুনলে আপনি অনেক কষ্ট পাবেন, তার চেয়ে না শোনাই ভালো। না, আজ যখন শুনতে চেয়েছি আজ শোনাতেই হবে। বাধ্য হয়ে সব ঘটনা বলতে হলো। ওখানে কি হয়েছিল, এখানে কিভাবে দিন কাটিয়েছি। বলতে বলতে যেন চোখ দুটো কোনো এক সমুদ্রে ডুবে গিয়েছিল। চোখ উপরে উঠিয়ে দেখলাম আঙ্কেলও কাঁদছেন। আঙ্কেল, আমি অনেক খারাপ আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিয়েন। আমি আসি আঙ্কেল। আঙ্কেল, আপনি ভালো থাকবেন। এই কই যাও, দাঁড়াও। কে বলেছে এখন তোর কেউ নেই? আজ থেকে আমরাই তোর বাবা মা। তুই আজ থেকে এখানে থাকবি। আজ থেকে এটাই তোর বাড়ি, নিজের মতো করে থাকবি। এই বলে কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো। বাধ্য হয়ে আবার আমাকে চোখের পানি ফেলতে হলো। এত আদর আর ভালোবাসার দাম আমি কি দিতে পারবো? ভয়টা যেন আরো বেড়ে চলেছে। আঙ্কেল এখানে একটা কলেজে আমাকে ভর্তি করিয়ে দিলেন। প্রতিদিন আমার খোঁজ খবর নেন, অনেকটা নিজের ছেলের মতো করে দেখেন। আমার ফোনটা পাই নাই। আঙ্কেল আমাকে নতুন একটা ফোন কিনে দিয়েছে। আঙ্কেলকে বলেছিলাম আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ফোনটা দেখেছিল নাকি। আঙ্কেল বলেছিল সেখানে নাকি কোনো ফোন দেখেনি, হয়তো ফোনটা চুরি হয়ে গিয়েছিল সেদিন। আমার পুরনো বন্ধুর নাম্বারটাও মনে করতে পারছি না। 8টা নাম্বার শুধু মনে আছে, অনেক চেষ্টা করে মনে করতে পারছি না। অনেক দিন থেকে চর্চা করা হয় নাই, তাই তো।
তার সাথে কথা বলতে না পেরে মনটা অনেক ছটফট করছিল, খুব জানতে ইচ্ছা করছিল বাড়ির খবর জানতে। আজ 2 মাস ধরে বাড়ির কোনো খোঁজ খবর পাচ্ছে না। হয়তো সেও আমার সাথে যোগাযোগ করবার চেষ্টা করে, তাই বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম একদিন রাতের বেলা যাব আমার সেই পুরনো দুনিয়ায়, যেখানে লেগে আছে আমার সব স্মৃতি আর কলঙ্কের দাগ। আন্টিকে আর আগের মতো আন্টি আন্টি বলি না, আম্মু আম্মু বলি। কি করব, খুব যে মা ডাকটা ডাকতে ইচ্ছা করে আবার কাউকে ভাইয়া ভাইয়া বলে ডাকতে ইচ্ছা করে, পুরনো দিনগুলো ফিরে পেতে। এসব কথা যখন মনে পড়ে তখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চিৎকার করে বলি, আমি আজ ভালো হয়েছে বলে তুমি আমাকে খারাপ বানালে, আমি আজ সত্য বলি বলে আমাকে বাড়ি ছাড়া করালে, এতদিন তোমার গোলামি করে নেই বলে হয়তো তুমি শাস্তি দিয়েছ, আমি মাথা পেতে নিয়েছি। আজ আমাকে আর ফিরিয়ে দিও না, আজ কিছু একটা ভালো দাও, ফিরিয়ে দাও আমার পুরনো দিনগুলো, ফিরিয়ে দাও আমার মা বাবাকে, ফিরিয়ে দাও আমার পুরনো রক্তের সম্পর্কগুলোকে, ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও। কাঁদতে কাঁদতে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতাম সাময়িক সময়ের জন্য, তবুও আল্লাহর কাছে চেয়ে যেতাম যদি কোনো একদিন আমার কথা শোনে, যদি কোনো একদিন ফিরিয়ে দেয়। এখন আর হাজারো বিপদে মিথ্যা বলি না, নামাজ ছাড়ি না। আজ আন্টিকে বললাম আমি আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে যাব, বললাম 2 দিন লাগবে। আন্টিকে আমি আর বললাম না যে আমি আমার এলাকার বন্ধুর কাছে যাচ্ছি। আন্টি যাওয়ার অনুমতি দিলেন, কিছু টাকাও দিলেন, আমাকে সাবধানে যেতে বলেছে আর বারবার ফোন করে বলতে বলেছে আমি কোথায় আছি। এই কয়েকদিনে যেন আন্টিটাও আমার মায়ায় পড়ে গেছে। দুপুর 12টায় বাসে চড়লাম, 7 ঘন্টার রাস্তা, যেন ওখানে গিয়ে সন্ধ্যায় নামতে পারি। একটা চাদর নিয়েছিলাম চোখ মুখ ঢাকার জন্য। ঠিক সন্ধ্যায় গিয়ে সেই এলাকায় নামলাম, একটা দোকানে গিয়ে কিছু চা নাস্তা করলাম। এই এলাকায় পা দেওয়ার পর থেকে যেন বুকটা ধুকধুক করা শুরু করেছে। মাথায় চাদরটা মুড়িয়ে এলাকার চারদিক ঘুরতে লাগলাম আর অপেক্ষা করতে লাগলাম আরেকটু রাত হওয়ার জন্য। রাত 8টা বাজতেই আমি চলে গেলাম সেই চিরচেনা ব্রিজে, যেখানে বসে আমরা আড্ডা দিতাম, যেখানে গিয়ে বসে আছে 1 ঘন্টা ধরে। না, কেউ আসলো না, আমার এতগুলো বন্ধুর একটাও আসলো না। মনে হয় এখন আর আড্ডা হয় না, তাই আর বসে না থেকে উঠে গিয়ে পেছনে তাকালাম, দেখলাম একজন মূর্তির মতো দাঁড়িয়ে আছে। সেটা আর কেউ নয়, সেটা হলো আমার সেই বন্ধু। আমাকে দেখা মাত্র আমাকে জড়িয়ে ধরে 2 চোখের পানি ছেড়ে দিল। সাথে সাথে আমিও আর থাকতে পারলাম না। আমি চাদর পরে থাকা সত্ত্বেও চিনতে কষ্ট হয়নি তার। এটাই হলো প্রকৃত বন্ধু। এতদিন কোথায় ছিলি রে, তুই নাকি মরে গিয়েছিস? আমার বিশ্বাস হয়নি, তোকে ফোন দিয়েও পাইনি, তবুও হাল ছাড়িনি। প্রতিদিন এখানে এসে বসে থাকতাম, আমি জানি তুই একদিন ফিরে আসবি। কাঁদতে কাঁদতে বলল, কি আর করবো বল, আমার সব কিছু তো শেষ হয়ে গেছে। এখন আল্লাহ যেভাবে রেখেছিল সেভাবেই ছিলাম। তুই কেমন আছিস? আমি ভালো আছি। তোর ফোন কি হয়েছে রে? আমার ফোন চুরি হয়েছে। আমাদের বাড়ির অবস্থা কেমন রে? বাবা মায়ের কি অবস্থা রে? আমার ছোট বোনটা কেমন আছে? চাচা চাচিরা, আমার ভাইগুলো কেমন আছে রে? তাদের খবর শুনে কি হবে? তুই কি আর ওদের আছিস? বল না কেমন আছে। আমি তাদের না থাকলেও তারা তো এখনো আমার আছে। তারা আমাকে ফেলে দিলেও আমি তো তাদের ফেলে দিতে পারবো না। বল না কেমন আছে। আছে, সবাই ভালো আছে। তারা কি জানে আমি মারা গেছি? না, জানে না। তাহলে তুই কিভাবে জানলি মারা গেছি? সেদিনের পর থেকে যখন তোর ফোন বন্ধ পেলাম, তখন আমি তোর ভাবির কাছে গেলাম। তোর ভাবিকে অনেক জোর করার পর ভাবি আমাকে বলল তুই নাকি খুব অসুস্থ, আর কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। ভাবি শুধু আমাকে কথাটা বলেছিল, আর কাউকে বলেনি। আমাকেও বলতে নিষেধ করেছিল, তাই আমি আর কাউকে বলিনি। আমি সেদিন খুব কেঁদেছিলাম তোর অসুস্থতার কথা শুনে। ভাবি এখন কেমন আছে? সবাই ভালো আছে। আর রাইসার বিয়ে হয়ে গেছে তাই না? না রে, আর বিয়ে হয়নি। বিয়ের দিন নাকি ওর বর পালিয়ে গেছে, তাই বিয়েটা আটকে গেছে। ও আচ্ছা, তোর নাম্বারটা দে, এই নে। আচ্ছা, আজ চলে রে, ভালো থাকিস, আমাকে ফোন দিস। কই যাবি এখন? যেখান থেকে এসেছি। ও, সেখানে থাকতে কষ্ট হয় না? না রে, আল্লাহর রহমতে একটা ভালো মানুষের বাড়িতে আছি, অনেক আদর করে আমাকে। ভালো থাকিস, দোয়া করিস এই অভাগাটার জন্য। নিজেকে অভাগা ভাবিস না, একদিন অবশ্যই তোর ভালো হবে দেখিস। তার কাছে বিদায় নিয়ে এশার নামাজ পড়লাম। এশার নামাজ পড়ে নিলাম একটা ফাঁকা মাঠে। মসজিদগুলোতে তালা দেওয়া। নামাজ শেষ, এখন বাসে চড়ে ফিরে যাবার পালা। কেন জানি না আমার খুব ইচ্ছা করছিল আমাদের বাড়িটা দেখতে, তাই দেখতে গেলাম। খুব ইচ্ছা করছিল উঁকি দিয়ে বাড়ির ভেতরটা দেখতে, যদিও উঁকি দেওয়া ঠিক না, চারদিক অন্ধকার, নিজেকে সামলে রাখতে পারলাম না। অবশেষে উঁকি দিলাম। উঁকি দিতে গিয়ে দরজার কপাটটা একটু জোরেই শব্দ করে উঠল। বাড়ির ভেতর থেকে বলে উঠল, কে ওখানে, কে? আমি তাড়াতাড়ি মাথায় চাদর পেঁচিয়ে সেখান থেকে পালাতে লাগলাম। আমার ভাই আমাকে চোর মনে করে আমার পেছনে দৌড়াতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, চোর চোর। এর ফলে আমার সব ভাই বের হয়ে আসলো, তাই আমি ভয় পেয়ে আরো জোরে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে একটা ইটে হোঁচট খেয়ে পড়ে গেলাম, আর সবাই এসে আমাকে না দেখেই এলোপাথারি মার শুরু করে দিল। আমাকে আধমরা করে দিয়ে আমার চাদরটা টানতে লাগলো আমাকে দেখার জন্য। আমিও চাদর টেনে ধরলাম, মুখ দেখাতে দিব না তাই। তারা আবার আমাকে মারতে শুরু করলো। কেউ একজন বলেছে, এই দড়ি নিয়ে আয়,
এটাকে পুলিশে দিতে হবে। এবার আমার সত্যি চিৎকার করে বলতে ইচ্ছা করছিল, হে আল্লাহ, বারবার আমি কেন বিপদে পড়ি? আমার সাথে কেন এমন হয়? আমি কি পাপ করেছিলাম যে এমনটা শুধু আমার সাথেই হয়? তুমি কি আমাকে দেখো না? অবশেষে তারা তাদের জোর দিয়ে আমার চাদরটা টেনে নিল। আমি আমার হাত দিয়ে মুখ লুকানোর চেষ্টা করলাম, কিন্তু তাদের জেদের কাছে হেরে গেলাম। আমার হাত দুটো কেউ একজন টেনে ধরেছে, কেউ আমার মুখে লাইট মারছে। অতঃপর কেউ একজন চিৎকার করে বলল, নিলয় তুই? তারপর কেউ একজন আমাকে উঠিয়ে বসালো। আমার মাথাটা ফেটে গেছে। কেউ একজন বলেছে, এই ডাক্তারকে ফোন কর। তারপর আমাকে কেউ তার কাঁধে তুলে নিয়ে আমার চাচার বাড়ির আঙিনায় নিয়ে গেল। আমাকে একটা চেয়ারে বসায় দিল। আমার শরীরে খুব ব্যথা হচ্ছে। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম। জীবনে এরকম মায়ের খাইনি। এ ব্যথা আমি সহ্য করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। ইতিমধ্যে লোকজনের অনেক ভিড় হয়েছে। কেউ তাদের বাড়ি যেতে বলেছে। আমি বুঝতে পারছি না কিছুই। কি হচ্ছে এখানে? আমার চোখ দুটো ফুলে গেছে। সব কিছু যেন ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। যাদের দেখার জন্য বাড়িতে উঁকি দিয়েছিলাম তারা সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে, অথচ আমি তাদের ভালোভাবে দেখা তো দূরের কথা, আমার হাতটাও আমি ভালোভাবে দেখতে পারছি না। আমি কথা বলতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছে। আমার চোখে পানি নেই। জীবনে অনেক কেঁদেছি, আর কত কাঁদবো? কেউ একজন আমাকে পানি এনে দিল। আমার খেতে কষ্ট হচ্ছে, ঠোঁট কেটে গেছে, তারপরেও খেয়ে নিলাম। ইতিমধ্যে ডাক্তার চলে এসেছে। ডাক্তার এসে আমাকে স্যাভলন দিয়ে রক্ত ধুয়ে ব্যান্ডেজ লাগিয়ে দিল। ভুল তো আমিই করেছিলাম। মানুষ জীবনে ভুল করে কিছু শিক্ষা নেয়, আর আমি বারবার ভুল করেই যাই। মাথা নিচু করে বসে আছি। নিজেকে আজ সত্যি চোর মনে হচ্ছে। এখন আর মাথা নিচু করে রাখা ছাড়া আর কি বা করার আছে? আজ কিছু বলার নেই, কি বা বলবো। আমি মাথা নিচু করে বসে আছি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। কেউ কিছু জিজ্ঞাসাও করছে না। এতদিন কোথায় ছিলি, কিভাবে ছিলি? হয়তো আব্বু সামনে দাঁড়িয়ে আছে বলে কেউ বলার সাহস পাচ্ছে না। আব্বুকে সবাই ভয় পায়। একসময় আব্বু বলে উঠল, তুই কেন এসেছিস সেখানে? আমি চুপ করে বসে আছি। আব্বু একটা ঝাড়ি দিয়ে বলল, আমার কথার উত্তর দে, কেন এসেছিস সেখানে? ভয় পেয়ে বলে দিলাম, তোমাদের দেখতে এসেছি। আমাদের দেখতে আসবি কেন? তোকে বলেছি না আর আমার সামনে মুখ দেখাবি না? আমি চুপ করে বসে আছি। ওপাশ থেকে আমার মা আরও কেউ কেউ বলে উঠল, ওকে এবার অন্তত ক্ষমা করে দিন, সে আর খারাপ কাজ করবে না। ওর পাপের ক্ষমা হয় না, আর ও এখানে থাকবে না। কাল সকালে যেন আমি তাকে আর এখানে না দেখি। যদি দেখি তাহলে আর আমাকে আর কেউ দেখতে পারবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিদায় করার চেষ্টা করো। ওর মুখ দেখতেও আমার ইচ্ছা করে না। কথাটা বলেই আব্বু বাসায় চলে গেল। আমি মাথা নত করে বসে আছি চুপ করে। আজ আমার কান্না পাচ্ছে না। অবহেলা সইতে সইতে মনটা আজ পাথর হয়ে গেছে। এখনো চেয়ারে বসে আছি। সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে। মা আমার পাশে বসে কান্না করছে। কিছুক্ষণ থাকার পর আমার ভাইগুলো আমাকে কোলে করে তাদের একটা ঘরে নিয়ে গেল। আব্বু আবার ফিরে এসে আমার আম্মুকেও নিয়ে গেল। সবাই শুধু আমাকে একা করে চলে যায়। রাইসা আমার জন্য ভাত আর তরকারি নিয়ে ঘরে এলো। আমি আমার ঝাপসা ঝাপসা চোখে তার দিকে তাকিয়ে আছি। পাগলিটা আগের থেকে অনেক সুন্দর হয়েছে। ভাত আর তরকারি দিয়ে পাগলিটাও চলে গেল। একটা কথাও বলল না। এখনও আমাকে অবিশ্বাস করে আছে। আমার সে প্রিয় ভাবিটাকে দেখতে পেলাম না। হয়তো বাবার বাড়ি গেছে। আমার ছোট ভাইটা এসে আমাকে খাবারগুলো খেতে বলল। কেউ আর খাইয়েও দিল না। আমার হাতে ব্যান্ডেজ, খেতে কষ্ট হচ্ছে। তারপরেও কিছু খেয়ে ছেড়ে দিলাম। আমি বিছানায় শুয়ে আছি। আমার ভাই আমাকে ঘুমাতে বলল। আমি ঘুমের ভান করে চোখ বন্ধ করে আছি। সেও আমার পাশে ঘুমালো। আমার খুব কষ্ট হচ্ছে। একদিকে শরীরে ব্যথার কষ্ট, আর একদিকে সবাইকে হারানোর কষ্ট আর অবহেলার কষ্ট। সে আমার সাথে কথা বলছে না। আমিও চুপ করে শুয়ে আছি। সে হয়তো ভেবেছে আমি ঘুমিয়ে পড়েছি। আজ আমার আর ঘুম আসছে না। শুধু আজব আজব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। খুব খারাপ লাগছে। রাত প্রায় 1টা বাজে। সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। আমি জেগে আছি। রাত 4টা বাজতেই চারদিকে আজান পড়া শুরু করে দিল। আমি বিছানা থেকে উঠে ঘরের দরজা খুললাম। ভাই দরজা খোলার শব্দ শুনে জেগে উঠে বলল, কই যাস? আমি বললাম, নামাজ পড়তে যাই। সে বলল, একাই যেতে পারবি? হ্যাঁ আমি পারবো, তুই ঘুমা। আচ্ছা, নামাজ পড়ে সোজা বাসায় চলে আসিস। আমি বাড়ি থেকে বের হয়ে আসলাম। আগের থেকে চোখে একটু ভালো দেখতে পারছি। আমি বাড়ি থেকে বের হলাম। চারদিক অন্ধকার আর থমথমে পরিবেশ। আমি বাড়ি 2টার দিকে শেষবারের মতো তাকালাম। চোখ থেকে অজান্তেই পানি পড়ে গেল। তারপর হাঁটা শুরু করলাম শহরের দিকে। ইচ্ছা করে আর মসজিদে গেলাম না, কারণ মসজিদে গিয়ে নামাজ পড়লে আর সময় পাবো না এই এলাকা ছাড়ার। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। হঠাৎ মনে পড়ল আন্টির কথা। হয়তো তিনি আমার জন্য চিন্তা করছেন। এখানে এসে একবারও ফোন দেওয়া হয়নি। পকেট থেকে মোবাইলটা বের করে দেখি মোবাইলটা ফেটে চৌচির হয়ে গেছে। কাল এর উপরও মাইর পড়েছে। সিমটাও দেখলাম ভালোই আছে। সিমটা বের করে মোবাইলটা ফেলে দিলাম। প্রায় আধা ঘন্টা হাঁটার পর 1 কিলোমিটার রাস্তা পার করলাম। এতটুকু রাস্তা হাঁটতে কতবার যে পড়ে গেছি তা নিজেও জানি না। কোনো গাড়ি নেই। অন্ধকার ফাঁকা রাস্তায় আমি একা একা জোরে হাঁটার চেষ্টায় চলছি। এভাবে চলতে চলতে পেছন থেকে একটা ট্যাক্সি এসে বলল, ভাই কই যাবেন এত ভোরে?
ভাই আমি একটু শহরে যাব, নিয়ে যেতে পারবেন? হ্যাঁ অবশ্যই পারবো, কিন্তু ভাড়াটা একটু বেশি দিতে হবে ভাই। আপনাকে একা শহরে নিয়ে যাব, পুরো গাড়ি ফাঁকা। আচ্ছা ঠিক আছে, 100 টাকা বেশি দিব, চলেন বসেন ভাই। আমি গাড়িতে বসে শহরে যাচ্ছি। কিছু ভালো লাগছে না। একবার মনে হচ্ছে আত্মহত্যা করব, এই জীবন আর রেখে কি হবে। আর একবার মনে হচ্ছে আত্মহত্যা করে কি হবে, আত্মহত্যা করেও তো কোনো লাভ নেই, সোজা জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাকে আর অজুহাত দেওয়ার সময়ও দিবেন না। বারবার মনে হচ্ছে কোনো এক বন্দি জীবন কাটাই, যেখানে কেউ আমাকে খুঁজবে না, আমিও কাউকে খোঁজার কোনো উপায় পাবো না, কেউ আমায় অবহেলা করবে না, করব না কোনো ভুল। এসব ভাবতে ভাবতে মনে পড়ে গেল আব্বুর বলা সে পুরনো কথাটা, এসব ছেলেদের তো পুলিশে দেওয়া উচিত। আজ হয়তো সময় এসেছে বাবার বলা সেই কথাটার পূর্ণতা পাওয়ার। আমি শহরে চলে এসেছি, 2 ঘন্টা লাগলো। এখানে এসে একটা মসজিদে কাজা নামাজ আদায় করলাম। বাড়িতে হয়তো কেউ আমাকে খুঁজছে, আর একটা মানুষ হয়তো মনে মনে খুব শান্তি পাচ্ছে আমি চলে যাওয়াতে। শহরে এসে খুঁজতে লাগলাম পুলিশ স্টেশন। প্রায় 1 ঘন্টা খোঁজার পর পেয়ে গেলাম। সকাল 9টা। পুলিশ স্টেশনের ভিতরে ঢুকতে দেখি একটা পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। আমি তার কাছে গিয়ে বললাম, স্যার আমি চোর, আমি সন্ন্যাসী, আমি আমি খারাপ লোক, স্যার আমাকে গ্রেপ্তার করুন স্যার। তুমি যে চোর, তুমি যে খারাপ, তার প্রমাণ কি? এমনিতেই তো আর আমি কাউকে অ্যারেস্ট করতে পারি না স্যার। এই দেখুন স্যার, আমার হাতে পায়ে ব্যান্ডেজ স্যার, কাল চুরি করার অপরাধে হেব্বি কেলানি দিয়েছে স্যার। না, এটা আমার বিশ্বাস হয় না, এটা তো অ্যাক্সিডেন্টও হতে পারে। পুলিশ অফিসারটা এই কথা বলার সাথে সাথে আমি তাকে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলাম। সাথে সাথে অন্যান্য পুলিশ আর কনস্টেবলগুলো লাঠি আর বন্দুক নিয়ে আমার দিকে এগিয়ে এলো। আমি সাথে সাথে বললাম, এই দেখুন স্যার, আমি কত খারাপ, কথায় কথায় গায়ে হাত তুলি। আপনি পুলিশ, তাও আপনার গায়ে হাত তুললাম, দেখুন স্যার। পুলিশ অফিসারটা উঠে দাঁড়ালো আর সব পুলিশকে থামতে বলল। আমি ভাবলাম এইবার হয়তো কাজ হয়ে গেছে, এবার পুলিশটা এসে আমাকে থাপ্পড় মারবে আর তার ঘাড় ধরে জেলে ঢুকাবে। কিন্তু না, তার উল্টোটা হয়ে গেল। তিনি আমার কাছে আসলো। তুমি আমাকে ধাক্কা দিছো, আমি কিছু মনে করিনি, কিন্তু এটা করা তোমার ঠিক হয়নি। আমি জানি তুমি চোর নাও, খারাপ নাও, আমি পুলিশ, চোখ দেখলে বুঝে যাই কে চোর আর কে না। স্যার আমি আমি আসলেই চোর, আমি অনেক খারাপ কাজ করেছি, আমাকে পাপের শাস্তি পেতে দিন। এই নিন, আমার কাছে 2000 টাকা আছে, এটা আপনি নিন। তবু আমাকে জেলে ঢুকান স্যার, বেশি কিছু করতে হবে না, শুধু আমার উপর মিথ্যা কেস চালিয়ে আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেই হবে, রিমান্ডে না নিলেও হবে স্যার। 2000 টাকা কেন, 2 লাখ টাকা দিলেও আমি একটা নির্দোষ ছেলেকে জেলে ঢুকাতে পারবো না। আর তুমি ভুল পুলিশের কাছে এসেছো, আমি আর 10টা পুলিশের মতো না। আমি জানি তুমি কোনো মানসিক চাপে আছো, তুমি যেখান থেকে এসেছো তুমি সেখানে চলে যাও, ইনশাআল্লাহ নিশ্চয়ই একদিন তোমার ভালো করবে আল্লাহ। এবার আমি সত্যি কাঁদতে কাঁদতে পুলিশ অফিসারকে জড়িয়ে ধরলাম, আর মিথ্যা অভিনয় করতে পারলাম না। তার কাছে ক্ষমা চাইলাম তাকে ফেলে দেওয়ার জন্য, আর বললাম, স্যার আপনি চোখ দেখলেই বুঝে যান কে চোর, আর আমার বাবা মা তার নিজের ছেলেকে চিনতে পারল না। এই বলে কাঁদতে কাঁদতে চলে আসলাম। এখানে এসে একটা বাসে চড়লাম, আর 4 ঘন্টার পথ বাকি। বাসে চড়ে ফিরে যাওয়ার পালা। আমার এই অবস্থা দেখে বাসের সবাই তাকাচ্ছিল। বাস থেকে নেমে গাড়িতে করে আঙ্কেলের বাড়ি চলে আসলাম। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়িতে ঢুকলাম। আন্টি আমার এই অবস্থা দেখে দৌড়ে আমার কাছে আসলো আর বলল, তোর এই অবস্থা হলো কিভাবে রে, কোথায় কিভাবে অ্যাক্সিডেন্ট করেছিস? এখানে বস, আয়, কিভাবে হলো এসব? আমি চুপ করে বসে আছি, আমার কি বলা উচিত, কি করব কিছুই বুঝতে পারছি না। আন্টি আবার ডাক্তারকে ফোন করলেন। ডাক্তার আসলো, পুরোনো ব্যান্ডেজগুলো খুলে ফেললো, সেগুলো রক্ততে ভিজে গেছে। আবার নতুন করে ব্যান্ডেজ করে দিলেন, আর কিছু ওষুধের নাম লিখলেন। আঙ্কেল অফিসে গেছে, এখনো আসেনি। আন্টি আমার খবর দিতেই তিনি অফিস থেকে দ্রুত চলে আসলেন আর আমার ওষুধগুলো নিয়ে আসলেন। আঙ্কেল এসে আমাকে বলল, এটা কিভাবে হলো বাবা, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা? আমি নীরবে চোখের পানি ফেললাম, বললাম, আমি অ্যাক্সিডেন্ট করিনি আঙ্কেল। তাহলে এসব হলো কিভাবে? আমার ভাই আমাকে মেরেছে। এবার কেঁদে ফেললাম। তোমার ভাই তোমার দেখা পেল কোথায়? আমি বাড়ি গিয়েছিলাম তাদের দেখতে, তারা আমাকে চোর মনে করে মেরেছে। আমাকে ভালো করে খুলে বলতো, কেউ তো আর এমনিতে চোর মনে করে মারবে না। আমি সব খুলে বললাম। আমি বলছি আর কাঁদছি, আমার চোখ দিয়ে পানি পড়ছে, আটকাতে পারছি না। কথাগুলো বলে কেন জানি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। হঠাৎ অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফেরার পর আমি দেখি বিছানায় শুয়ে আছি। আন্টি আমার পাশে বসে আছে, ছোট বোনটা ভাইয়া ভাইয়া বলে কাঁদছে। আমার চোখ খোলা দেখতেই মুখে হাসি ফুটল আর ভাইয়া বলে জড়িয়ে ধরল। এই কয়েকদিনে যেন এই বাড়ির সবাই আমার মায়ায় পড়ে গেছে, কিন্তু আমি পড়িনি। আমার মায়া তো তাদের ওখানে পড়ে আছে, কিন্তু তারা আমাকে দূরে ঠেলে দিচ্ছে। আর আমাকে যারা আপন করে নিতে চাচ্ছে, আমি তাদেরকে দূরে ঠেলে দিচ্ছি। যারা আমার মৃত্যুর সময়, আমার বিপদের সময় পাশে ছিল, যারা তাদের সর্বোচ্চ আদর আর ভালোবাসা দিয়ে আগলে রেখেছে, আমি তাদের বেহায়ের মতো দূরে ঠেলে দিচ্ছি। আমার বিবেক কাজ করছে না। আমার কি করা উচিত, কোনটা ধরা উচিত, কোনটা ছাড়া উচিত, আমি কিছুই বুঝতে পারছি না। আমি চিন্তা করতে পারছি না। এখন চিন্তা করলে কেন জানি আমার মাথা ব্যথা করে খুব। আন্টি বলল, এখন কেমন লাগছে বাবা? ভালো লাগছে আম্মু। তুই কি খাবি কিছু? বল, সেটা রান্না করে নিয়ে আসি। আমি কিছু খাবো না আম্মু। না বললে তো হবে না, কিছু তো খেতে হবে। খাওয়ার ইচ্ছা করছে না আম্মু, যা কপালে থাকে তাই হয়।
তাই বলে ভেঙে পড়া উচিত নয় বাবা, একদিন সব ঠিক হয়ে যাবে। আমি বালিশ থেকে মাথাটা উঠিয়ে আন্টির পায়ের ওপর মাথা রেখে শুয়ে আছি। আন্টি আমার মাথার চুল বুলিয়ে দিচ্ছে। আম্মু, তুমি আমাকে ভালোবাসো? অনেক ভালোবাসি আমার এই আব্বুকে। জানো আম্মু, আমার আব্বু আমাকে আবার তাড়িয়ে দিয়েছে। বলেই কেঁদে ফেলল। এসব কথা কেন মনে করো আব্বু? একদিন দেখবে তোমার আব্বু ঠিকই তার ভুল বুঝতে পারবে, আর তোমাকে আবার ভালোবাসবে, তোমাকে আদর করবে, তোমাকে এখান থেকে নিয়ে যাবে। তার হবে না আম্মু, আমার মন বলছে আমি আর বাঁচব না। আচ্ছা আম্মু, আমি যদি মরে যাই তখন কি হবে? তখন কি আমার আব্বু আমাকে ক্ষমা করবে? যদি ক্ষমা না করে, আল্লাহ তাআলা তো আমাকে ক্ষমা করবে না। চুপ, একদম চুপ, মরার কথা আর একবারও বলবে না। আল্লাহ তো সব কিছুই জানেন, নিশ্চয়ই তিনি তোমাকে ক্ষমা করবেন, আর তোমার অনেক অনেক ভালো করবে, তোমাকে উত্তম কিছু দান করবেন। আমার কেন জানি মনে হচ্ছে সেই সুযোগ আর আমি পাবো না আম্মু। আম্মু, আমি কি সবার কাছে অবিশ্বাসী আর অবহেলিত হয়ে মরবো আম্মু? তোকে বলেছি না আর এসব কথা বলবি না? তুই কেন বলিস এসব? আমার খুব কষ্ট হয় আম্মু। তুমি আমার নিজের আম্মু না, তবুও তোমার কষ্ট হয়। আর আমার নিজের বাবা মা যখন আমাকে তাড়িয়ে দেয় তখন তাদের কষ্ট হয় না? জানি না আমি আর আন্টি দুজনে নিঃশব্দে চোখের পানি ফেলছি, কেউ কাউকে বুঝতে দিচ্ছে না। তবুও আমি বুঝে যাচ্ছি আন্টি কাঁদছে। আচ্ছা আম্মু, আমার সাথে কেন এমন হয়? আমি যার কাছে যেতে চাই সে দূরে ঠেলে দেয়, আর যার কাছে যেতে চায় না সে কাছে টেনে নেয়। তার মানে আমাদেরকে ভালো লাগে না তোর? না আম্মু, আমি ওভাবে বলতে চাইনি। আর একটা কথাও বলবি না, এখানে চুপ করে শুয়ে থাক। আমি খাবার নিয়ে আসছি। আন্টি খাবার নিয়ে এসে আমাকে খাইয়ে দিল। যেন অনেক দিন পর মন ভরে কারো ভালোবাসা পেলাম, যেন একটা অদ্ভুত তৃপ্তি পেলাম। ইদানিং মাথাটা একটু বেশি ব্যথা করে, ব্যথার চোটে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে। অন্যের বাড়ি বলে পারি না, কত আর অন্যের বাড়িতে থেকে মানুষকে জ্বালাবো। মাঝে মাঝে আমার মনে হয় আমি তাদের জীবনে এসে কাটা হয়ে দাঁড়ায়নি তো। আঙ্কেল প্রতিদিন আমার খোঁজ খবর নেয়, সবার ভালোবাসা আমার কাছে আছে, তবুও যেন আমি অতৃপ্ত। তাদের ভালোবাসায় আমার মন ভরে না। ছোট্ট বোনটা অনেক সুন্দর করে ভাইয়া ডাকে। মাঝে মাঝে মনে হয় চিৎকার করে তাকে বলি, এই তুই আর আমাকে ভাইয়া ডাকবি না। আমি কারো ভাইয়া না, আমি কারো ভাই হওয়ার যোগ্য না। আমি অনেক খারাপ, আমি অনেক খারাপ। কিন্তু আমি পারি না, আমার খুব কষ্ট হয়। আমার কষ্ট আর রাগ তাকে দেখিয়ে বা কি হবে? সে তো অনেক ভালোবাসে আমাকে, তাকেই বা কষ্ট দিয়ে কি হবে? আমার মন মেজাজ আগের থেকে অনেক কঠোর হয়ে গেছে। তার জন্য হয়তো এই মাথার ব্যথাটাই দায়ী। মাথাটা যে খুব ব্যথা করে কাউকে বলতেও পারি না। এখন নিজের সব কষ্টগুলো, নিজের ব্যথাগুলো নিজেই শুয়ে নেওয়ার চেষ্টা করি, কাউকে বুঝতে দেই না। আঙ্কেল আমাকে কলেজে যেতে নিষেধ করেছেন, তাই যাই না। আমি তাদের নিজের কেউ না হলেও আমার জন্য তারা অনেক কিছুই করেছেন। আমার কোনো অভাব খালি রাখে না। আবার একটা মোবাইল কিনে দিয়েছে আমাকে, টাকা পয়সা চাইলেই দিয়ে দেয়, কোনো কারণও জিজ্ঞেস করে না। আমি ভাবি এরকম মানুষ এখনো পৃথিবীতে বেঁচে আছে। 1000 বছর বেঁচে থাকুক তারা এবং তাদের ভালোবাসা। কিন্তু আমার তো টাকা পয়সা, বাড়ি গাড়ি, মোবাইল কিছুই চাই না। আমার চাই ভালোবাসা, আমার চাই পুরনো দিনগুলি, আমার চাই আমার বাবা মাকে, আমার চাই ভাইগুলোর ভালোবাসা, ভাইয়া বলে ডাকার অধিকার। জানি ফিরে পাবো না, পাওয়ার সময়ও পাবো না, আর ফিরেও পাবো না জেনেও বারবার চাওয়া। আন্টি ভাত খাওয়ার জন্য ডাকছে, আজও খুব মাথাটা ব্যথা করছে। তারপরেও ভালো থাকার অভিনয়টা করে আমি ভাত খাওয়ার জন্য গেলাম। ঠিক চেয়ারে বসতে যাব, সে সময় আবার অজ্ঞান হয়ে গেলাম। এতক্ষণ কি হয়েছে আমি জানি না। আমার চোখ খুলতে আমি দেখি হাসপাতালের বেডে শুয়ে আছি। ডাক্তার আঙ্কেলকে বলছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হবে, মাথা নাকি স্ক্যান করতে হবে। ডাক্তারের কথা মতো আঙ্কেল ল্যাবে নিয়ে গিয়ে সব স্ক্যান আর টেস্টগুলো করালেন। ডাক্তার রিপোর্ট দেখে বললেন মানসিক চাপে থাকার কারণে নাকি আমার ব্রেন ক্যান্সার হয়েছে। ডাক্তার বলছেন আমার হাতে বেশি সময় নেই, আমি নাকি আর বাঁচব না, আর এখন অপারেশন করেও নাকি কোনো লাভ নেই। আমি বেডে শুয়ে আছি, তারা বাইরে কথা বলছে, কিন্তু আমি তাদের সব কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। আমার জীবনে হয়তো এতটুকুই হওয়ার বাকি ছিল, এতটুকু দেখার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিল। এটাই হয়তো শেষ কষ্ট, আর তো কষ্ট সহ্য করতে হবে না। এর চেয়েও আরো বড় কষ্ট থাকলে সেটাও দিও আমায়, কিছুই বলবো না তোমায়। কষ্ট পাওয়ার জন্য তো দুনিয়ায় পাঠিয়েছ, সবটুকু কষ্ট দিয়ে তারপর নিও। ডাক্তার আমার সময় দিয়ে দিয়েছে, এবার অন্তত সবকিছু থেকে মুক্তি পাওয়ার সময় এসে গেছে। আজ সময় এসেছে অবহেলা, অবিশ্বাস আর ভালোবাসার প্রহর শেষ হওয়ার। আজ থেকে কারো কাছে ভালোবাসা পাওয়ার জন্য হাত পাতবো না, কাউকে দেখার জন্য আর নিজের বাড়িতে উঁকি দিয়ে চোর হওয়ার সাজা পাবো না, কাউকে আর বলবো না আমার জীবনের গল্প। আজ থেকে আর কেউ বলবে না বন্ধু কেমন আছিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিস তো, টাকা লাগলে বলিস বিকাশ করে দিব। কেউ আর ফোন করে বলবে না বন্ধু তোদের বাড়ির সবাই ভালো আছে রে, তুই কেমন আছিস সেটা বল। কেউ বলবে না বন্ধু তোর পাখির আজ বিয়ে রে। কেউ আর বলবে না তোর মুখ আর আমি দেখতে চাই না, দূর হ আমার সামনে থেকে। কারণ কারোর সামনে যাওয়ার জন্য বেঁচে তো আর থাকবো না। আর কাউকে ফোন করে বলবো না ভাবি আমার খুব কষ্ট হচ্ছে, ভাবি আমি 3 দিন ধরে খাই নাই, ভাবি আজ থেকে তোমরাই সুখে থেকো, ভালো থেকো। আজ থেকে নিলয় আর কাউকে বিরক্ত করবে না, কারো বিরক্ত হওয়ার কারণ হবে না। আবার দেখা হবে পরকালে। আমি বেডে শুয়ে আছি, আঙ্কেল আমার সামনে আসলেন, তার চোখ দুটো ছলছল করছে। তাকে দেখে মনে হচ্ছে এখনই
চোখ দিয়ে ঝরঝর করে পানি নামবে। আঙ্কেল কোনো কথা বলছে না, আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি বাস্তবতা ভেঙে বললাম, আমার চলে যাওয়ার সময় হয়েছে তাই না আঙ্কেল? এবার সত্যি সত্যি কেঁদে দিয়ে বললেন, আমি তোর জন্য কিছু করতে পারলাম না বাবা। কে বলেছে আঙ্কেল? আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, যার দাম আমি সারা জীবন আপনার গোলামি করেও দিতে পারবো না। ছি বাবা, এসব বলে আমাকে ছোট করো না। আঙ্কেল, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়েন, আমাকে মাফ করে দিবেন। তুমি তো কোনো ভুলই করনি বাবা, ক্ষমা করবো কিভাবে? করেছে আঙ্কেল, অনেক ভুল করেছে, না হলে কি আজ আর এই দিন দেখতে হতো? আঙ্কেল অনেক কান্না করছেন আর আমি তার দিকে তাকিয়ে আছি। আমার আজ কোনো কান্না নেই চোখে। আঙ্কেল, একটা কথা রাখবেন? বলো বাবা। বাড়ি থেকে আমার মোবাইলটা আনার ব্যবস্থা করে দিবেন? আমার ছোটবেলার বন্ধুটার সাথে কথা বলবো। অনেক দিন তার সাথে কথা বলিনি, তার সাথে শেষবার কথা বলতে চাই। তুমি এখানে থাকো, আমি আধা ঘন্টার মধ্যে নিয়ে আসছি বাবা। আঙ্কেল ফোন নিয়ে এসে আমাকে দিয়ে ঘর থেকে বের হয়ে গেল আর বলল, কথা বলার শেষে তাকে যেন ডাকি। আমি ফোন দিলাম আমার সে ছোট্টবেলার বন্ধুটাকে। ফোন দিতেই সে ফোন ধরল, সালাম দিলাম। সে সালামের জবাব দিয়ে বলল, কে নিলয়? হ্যাঁ রে, আমি তোর সেই হতভাগা বন্ধু। কেমন আছিস রে? অনেকদিন পর ফোন দিলি, তোর সাথে বারবার কেন এমন হয় রে? জানি না রে। জানিস আজকে আমি খুব খুশি, আমি চলে যাচ্ছি। তাই বুঝি? তা কই চলে যাচ্ছিস শুনি? ইন্ডিয়া না পাকিস্তান? দোস্ত, আমি ওপারে চলে যাচ্ছি রে, আমার ভিসা হয়ে গেছে দোস্ত। ডাক্তার আমাকে 24 ঘন্টা সময় দিয়েছে। এই নিলয়, তুই এসব কি বলছিস নিলয়? এই, তুই এসব বানানো কথা আমাকে বলিস না রে, আমার খুব কষ্ট হয়। দোস্ত, আমি সত্যি বলছি, তোর জীবন থেকে আরেকটা বন্ধু চলে যাবে আর আমার জীবন থেকে পুরো পৃথিবী চলে যাবে। দোস্ত, দোয়া করি তুই ওপারে ভালো থাকিস। আর তুই এই হতভাগার জন্য দোয়া করিস যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এই, তুই এসব কি বলছিস আবল তাবল? হ্যাঁ রে, আমি সত্যি বলছি। আমি তোকে কোনোদিন মিথ্যা বলেছিলাম? তুই বল। আর আমার শেষ জীবনে আর একটা কাজ করে দিতে পারবি? কেঁদে কেঁদে বলল, হ্যাঁ পারবো, বল। আমার হয়ে আমার বাবা মায়ের কাছে একবার ক্ষমা চেয়ে নিস। যদি ক্ষমা করে দেয় তাহলে মরেও আত্মারা শান্তি পাবে। তাদের সামনে যাওয়ার সময় ও সুযোগ আমার হাতে নেই রে, বলেই ফোনটা কেটে দিলাম। আমার চোখ দিয়ে নিঃশব্দে পানি পড়ে যাচ্ছে। আমি এখন কি করব বুঝতে পারছি না। আমার মাথা ব্যথাটা যেন বেরিয়ে চলেছে, চাইলেও আর কিছু করতে পারছি না। ইতিমধ্যে আন্টিও চলে এসেছে আমাকে দেখার জন্য। ছোট বোনটা ভাইয়া ভাইয়া বলে জড়িয়ে ধরল। আন্টি আমাকে দেখে কাঁদছে। আগেই আমার সন্দেহ হয়েছিল এত ভালোবাসা আমার সহ্য হবে না, কোনো এক অজানা কারণে ভেঙে যাবে। কিন্তু এবার সম্পর্কটা ভাঙবে না, সম্পর্কের মধ্যে থেকে ভালোবাসার মানুষটিকে উঠিয়ে নেবে। আমার সময় যেন কমে আসছে, চোখে ঘুম ঘুম ভাব চলে আসছে, চোখ দুটো বন্ধ হয়ে আসছে, চাইলেও আর আটকাতে পারছি না। আমার পাশে আঙ্কেল আন্টি আর ছোট বোন বসে কাঁদছে। জীবনের শেষবারের মতো তাদের বাবা মা বলে ডাকলাম আর বললাম, মা আমাকে বিদায় দাও। বারবার মনে হচ্ছে এই চোখ দুটো যেন আর সত্যি সত্যি খুলবে না। আজ 3 দিন পর আমার জ্ঞান ফিরল এবং নিজেকে একটা উন্নত হসপিটালে আবিষ্কার করলাম। মাথায় ব্যান্ডেজ করা, আগের মতো আর মাথায় তেমন একটা ব্যথা হচ্ছে না। একটু উঠে বসতে চেষ্টা করলাম, দেখি আমার ছোট্ট আপুটা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। আমার একটু নড়াচড়াতেই ও উঠে বসলো এবং কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া তুমি ঠিক আছো তো? তোমার জন্য আমি অনেক কেঁদেছি, আল্লাহর কাছে বলেছি আমার ভাইয়াটাকে ঠিক করে দাও। পাগলিটার এরকম কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারলাম না। ওকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বললাম, এই পাগলি আর কাঁদবি না, এই দেখো তোমার ভাইয়া তোমার পাশেই আছে, সুস্থ। একটু পর আমার বন্ধুটা আসলো, বলল, নিলয় কেমন আছিস তুই? আমি বললাম, ভালো, এবং আগের মতো মাথার যন্ত্রণাটা এখন আর নেই। আচ্ছা একটা কথা বলতো, আমি এখন কোথায় আর আমি মৃত্যুর হাত থেকে কিভাবে বা বেঁচে গেলাম? লক্ষ্য করলাম একটু পরেই দরজা খুলে কে জানি ভেতরে প্রবেশ করলো এবং যা দেখলাম নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। বললাম, ভাবি আপনি? হ্যাঁ রে নিলয়, আমি। কেঁদে কেঁদে বলল, কেমন আছিস তুই? আমার জন্যই আজ তোর এই অবস্থা। ভাই তুই আমাকে ক্ষমা করে দিস, জানি এর কোনো ক্ষমা হয় না। কি করব বল, রাগের মাথায় এসব করে ফেলেছি। ভাবি তার সব দোষগুলো মাথা পেতে নিল। আমারও খুব কষ্ট হচ্ছে ভাবির কান্না দেখে। আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। ভাবিকে ডাক দিয়ে পাশে বসিয়ে তার হাত দুটো ধরে বললাম, ভাবি আজ আমি অনেক খুশি যে আপনি আমার ভুলগুলো বুঝতে পেরেছেন। কথাগুলো শুনে ভাবি আবারও আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিল। আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, বাবা কই? বাবা আসেনি? চলুন একটু পেছনে ফিরে যাওয়া যাক। নিলয় যখন শেষবারের মতো আবিরের মানে নিলয়ের বন্ধুর কাছ থেকে ফোনে কথা বলে বিদায় নিচ্ছিল পরপারে যাওয়ার জন্য, তখনই আবির এই অবস্থার কথা শুনে নিলয়ের কাছে ছুটে আসে এবং ওই আঙ্কেল এর কাছ থেকে সবকিছু শোনার পর নিলয়কে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে আসা হয় এবং তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। নিলয়কে আইসিইউতে রাখা হলো। এদিকে আবির নিলয়ের ভাবিকে ফোন দিয়ে সব ঘটনা খুলে বলল এবং নিলয়ের ভাবি তার সমস্ত অপরাধগুলো মাথা পেতে নিল। নিজে নিজে ভাবতে লাগলো, আর না, তার একটা পাপের প্রায়শ্চিত্ত করা দরকার।
তাই নিলয়ের পরিবারকে সবকিছু খুলে বলল এবং এই সমস্ত কথা শুনে তাদের পরিবারের বিশাল একটা শোরগোল সৃষ্টি হয়ে গেল। সবাই কান্নাকাটি করছে। এদিকে এই সমস্ত কথা শুনে নিলয়ের বাবার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এমন অবস্থা। নিলয়ের বাবা নিজে নিজে কাঁদছে আর বলছে, নিলয় বাবা তুই কই? আমি না বুঝে তোর উপর অনেক অত্যাচার করেছি বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস, আমাকে ক্ষমা করে দিস। বলতে বলতেই তিনি অজ্ঞান হয়ে গেলেন, মানে তার হার্ট অ্যাটাক হয়েছে। আর ওইদিকে নিলয়ের মা নিলয় নিলয় বলে চিৎকার করে যাচ্ছে, কিন্তু নিলয় আজ আর তার মায়ের চিৎকার শুনতে পাচ্ছে না। সে নিজেই আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর রাইসা এ সমস্ত শুনে নিজেকে আর ঠিক রাখতে পারল না। একা আনমনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর নিলয়ের কথাই ভাবছে। সে নিজেকে অপরাধী ভাবছে। সে চাইলেই সেদিন নিলয়কে বিশ্বাস করতে পারত, কিন্তু সে তা করেনি। সেও নিলয়কে ফিরিয়ে দিয়েছে। কিন্তু আজ রাইসা চিৎকার করে নিলয়কে বলছে, বড্ড ভালোবাসি রে তোকে, প্লিজ আর একটিবার আমার কাছে ফিরে আয়, কথা দিচ্ছি তোকে আর কখনো অবিশ্বাস করব না, প্লিজ নিলয় আর একটা সুযোগ দে আমায়, প্লিজ নিলয় ফিরে আয়। এই বলেই আবারও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এদিকে নিলয়ের বাবাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং তাকে চিকিৎসাধীন অবস্থায় রেখে নিলয়ের ভাই আর ভাবি নিলয়ের উদ্দেশ্যে সিঙ্গাপুরে চলে আসলো এবং নিলয়ের বাবাকে দেখাশোনার জন্য রাইসা এবং নিলয়ের মা থেকে গেল। এবার গল্পে ফিরে আসা যাক। নিলয় যখন তার ভাবিকে জিজ্ঞেস করছিল বাবা কই, তখন তার ভাবির মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না, শুধু কেঁদেই যাচ্ছিল। নিলয় বলল, ভাবি বাবা আসেনি, কিছু বলছে না কেন? ও বাবা বুঝি এখন আমার উপর রেগে আছে, বলেই আবার নিলয়ের মনটা খারাপ হয়ে গেল। এবার নিলয়ের ভাই রুমে প্রবেশ করতে নিলয়কে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ভাই আমার তুই ঠিক আছিস তো? তোর সাথে অনেক অন্যায় করেছি রে, না বুঝে আমায় ক্ষমা করে দিস। আমি বললাম, ভাইয়া তোমাকে আর কাঁদতে হবে না, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। তোমরা যে আমার কাছে ফিরে এসেছো এটাই আমার একটা বড় পাওয়া। কিন্তু ভাইয়া বাবা মা কই, ওরা ভালো আছে তো? না রে বাবা, তোর কথা শোনার পরেই হার্ট অ্যাটাক করেছে, এখন অবশ্য সুস্থ আছে, কিন্তু তোকে বারবার দেখতে চাচ্ছে। কি বলছো বাবা অসুস্থ? তুমি আগে বলনি কেন? কিভাবে বলবো বল, তুই তো নিজেই সুস্থ ছিলি না। ভাইয়া প্লিজ আমাকে বাবার কাছে নিয়ে চলো, আমি বাবার কাছে যেতে চাই, তুই আগে সুস্থ হ। ভাইয়া আমি পুরোপুরি সুস্থ আছি, প্লিজ আমাকে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে নিলয়, আমরা কালকে দেশে ফিরছি। আমরা সবাই দেশে ফিরলাম, এসে আঙ্কেল এবং আন্টির বাসায় আসলাম। মানে আমায় বাবা মায়ের মতো আদর করে নতুন একটা পৃথিবী সাজিয়ে দিয়েছিল যারা, তাদের জন্যই হয়তো আজ বেঁচে আছি। আমি গ্রামের বাড়িতে যাওয়ার জন্য তাদের কাছ থেকে বিদায় নিলাম এবং বাবা মাকে বললাম, আমি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, নিজেদের খেয়াল রাখবা কেমন? কথাগুলো বলতেই অজান্তে দুই চোখ বেয়ে পানি চলে আসলো। তারাও কেঁদে দিয়ে বলল, আচ্ছা বাবা। কিন্তু আমি আমার ছোট্ট আপুটাকে মানে পিঙ্কিকে নিয়ে রওনা দিলাম। ও আমার সঙ্গে আসতে পেরে অনেক খুশি। তারপর আমি আবির ভাইয়া ও ভাবি সবাই ট্রেনে করে রওনা দিলাম। ভাবির দিকে লক্ষ্য করলাম, ভাবি কেন জানি মনমরা এবং চোখ দুটো লাল হয়ে আছে, মনে হচ্ছে যেন কতদিন থেকে না ঘুমিয়ে কাটিয়েছে। আমি বললাম, ভাবি কি হয়েছে তোমার, এত মনমরা কেন? না কই কিছু না তো। কিছু না তো বললেই হলো? ভাবি আমি তোমাকে চিনি, কতটা আপন ছেলে, তোমার কি হয়েছে আমি বুঝবো না? কথাটা শেষ না করতে ভাবি আমাকে কান্না অবস্থায় জড়িয়ে বলল, নিলয় তুই এখনো আমায় এতটা ভালোবাসিস, কিন্তু দেখ আমি তোর ভালোবাসাটার মূল্য দিতে পারিনি রে, আমি আর কখনো এমনটা করব না, শেষবারের মতো ক্ষমা করে দিস। ওই দিক থেকে ভাইয়া বলছে, জানিস নিলয় তোর এই অবস্থার পর থেকে তোর জন্য প্রত্যেকটা রাতেই তোর জন্য ভাবি কেঁদেছে, কত রাত যে নির্ঘুমে কাটিয়েছে সেটা আমি জানি। গল্প করতে করতে স্টেশনে এসে পড়লাম আর এদিকে ছোট্ট পাগলিটা আমার কোলে ঘুমিয়ে গেছে আর ভাবিও আমার এক কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল। আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, আজ আমি কত খুশি। একটু পরে আমরা বাসায় এসে পৌঁছালাম, দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। বাবা মা এসে আমাকে জড়িয়ে ধরলো এবং কেঁদে কেঁদে বলল, নিলয় আমাদের ক্ষমা করে দিস বাবা, তোর সাথে এমনটি আর কখনোই করব না। বাবা মাকে বলল, নিলয়কে ঘরে নিয়ে যাও। আমি ঘরে এসে মাকে বললাম, সবাইকে দেখছি কিন্তু রাইসা কই, ওকে তো দেখছি না, ও কই মা? মা বলল, জানি না কই। আমার মন খারাপ হতে লাগলো, সবাই আসলো, রাইসা এখন আসলো না, ওর আবার কিছু হয়নি তো? আমি আর পিঙ্কি বাইর হয়ে চাচির কাছে গেলাম, বললাম, রাইসা কই? চাচি বলল, নিলয় বাবা সকাল থেকে কেন জানি রাইসার মন খুব খারাপ ছিল, তুমি আসার একটু আগে কোথায় যেন বেরিয়ে গেল, বলতে পারছে না বাবা। এইবার বুঝতে বাকি রইল না রাইসা কোথায় আছে। রাইসা আমার উপর অভিমান করলে নদীর তীরে এসে আনমনা হয়ে দাঁড়িয়ে থাকতো আর আমি এসে মহারানীর মান ভাঙাতাম। এবার আমি আর পিঙ্কি নদীর তীরে গেলাম, দেখি একটা মেয়ে নদীর তীরে দাঁড়িয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না ওইটা রাইসা। আমি পেছন থেকে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ও চমকে উঠলো আর আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলো, কিন্তু আমি জোর করে ধরাতেই আর নিজেকে ছাড়াতে পারলো না। আমি বললাম, আগে বল আমি কে, তারপর তোকে ছাড়বো। আমার কণ্ঠস্বর আর আলতো ছোঁয়ায় ও আমাকে ঠিকই চিনতে পেরে গেছে। রাইসা বলছে, এই গাধা আমাকে ছাড়বি? আমি বললাম, না ছাড়বো না, না ছাড়লে কিন্তু আবারও তোর আব্বুকে বলে দিব, আবারও আচ্ছা মাইট দিয়ে দেবো কিন্তু।
আমি তো আবারও রীতিমতো ভয় পেয়ে গেলাম। না, এবার আর ভয় পেলে হবে না। সাহস করে রাইসাকে বললাম, তুই যদি আবারও আব্বুকে বলে দিস, এবার কিন্তু সত্যি সত্যি মরে যাব এবং তোর কাছ থেকে সারা জীবনের জন্য অনেক দূরে চলে যাব, চাইলে আর ফিরতে পারবো না। রাইসা ভয় পেয়ে গিয়ে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো অবস্থায় বলল, তোকে কোথাও যেতে দিব না, আমি তোকে আর হারাতে চাই না, প্লিজ আমাকে ছেড়ে যাস না। আর ওই দিক থেকে আরেক পাগড়ি মানে পিঙ্কি আমাদের দিকে সে তখন থেকে তাকিয়ে আছে, খেয়াল করিনি। পিঙ্কি বলে উঠল, ওই ভাইয়া তোমরা এখানে কি করছো, আর ওই মেয়েটাকে আবার জড়িয়ে ধরছো কেন? দাঁড়াও, আমি তোমার আব্বুকে বলে দিব তুমি একটা মেয়েকে জড়িয়ে ধরেছ। এই যা, আমার মনে হয় ধরা খেয়ে গেলাম রে, আল্লাহ আমারে বাঁচাও। আমি তাড়াহুড়ো করে রাইসাকে ছাড়িয়ে পিঙ্কির কাছে এসে বললাম, লক্ষ্মী বোনটা এমন করে না, আব্বুকে বলবে না হ্যাঁ, তা না হলে আবার আমাকে মারবে। লক্ষ্মী বোনটি আমার, প্লিজ বলিস না, যাও অনেকগুলো চকলেট কিনে দিব। পিঙ্কি বলল, আমার চকলেট লাগবে না। তাহলে আমাকে জড়িয়ে না ধরে ওই মেয়েটাকে কেন ধরেছ? ওকে বাবা, সরি বলেই পিচ্চিটাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু এঁকে দিলাম। আর এভাবেই অপূর্ণ ভালোবাসাটা পূর্ণতা পেল।